বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ বোরহান উদ্দিন। বোরহান, সুনামগঞ্জে আজকের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ টিপু। সুনামগঞ্জে আপনার 2 দিন ধরে রৌদ্র আবহাওয়া হয়েছে। সুনামগঞ্জে পানি, সুরমা নদীর পানি দিন দিন হাওড় অঞ্চলের দিকে যাচ্ছে। সুনামগঞ্জের নিম্নাঞ্চল, কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সকালে আমি যেটা বলেছি। এবং সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্র কিছু অভিযোগ আছে ত্রাণ কার্যক্রম নিয়ে, সেরকম ত্রাণ পাচ্ছে না। আমি এখন এই সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চেয়ারম্যানকে জানতে চাবো ত্রাণ সামগ্রী অপরে এবং আশ্রয় কেন্দ্রগুলোর বর্তমান চিত্র। ধন্যবাদ। আপনারা জানেন যে পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রতি বছর বন্যা হয়। এইবার বন্যাতে আমাদের এখানে আমাদের সদর উপজেলার 9টা ইউনিয়ন এবং একটা পৌরসভা প্লাবিত হয়েছে। আমরা 64টা আশ্রয় কেন্দ্র খুলেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ এবং আমাদের দলীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিচ্ছি। আমরা মানুষের এই বন্যাত মানুষের পাশে আছি। তবে একটা জিনিস, আমাদের এখানে এই বন্যা প্রতি বছর হয়, এটাকে একটা স্থায়ী সমাধান দরকার। আমাদের যে নদীর নাব্যতা কমে গেছে, পাহাড়ি ঢলে প্রতি বছর এখানে পানিতে আমাদের প্রত্যেকটা অঞ্চল প্লাবিত হয়। তো এই জন্য আমাদের এখানে এই নদীগুলোকে ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় এনে এখানে নদী খনন করতে হবে। কারণ এখানে যদি স্থায়ী সমাধান না হয়, প্রতি বছর বন্যায় সুনামগঞ্জের মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এখানে এই নদী খনন করে নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এই হাওড় অঞ্চলের মানুষের, অসহায় মানুষের পাশে দ্রুত সময়ের মধ্যে যাতে ত্রাণ পৌঁছে দেয় সরকারের পক্ষ থেকে, সেই ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি। সুনামগঞ্জের যতদিন যাচ্ছে আপনার নির্মাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং শহরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন লালমনিরহাটে মানিকের কাছে যাচ্ছি। ধন্যবাদ বোরহান। আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জের খবর, আমি সারাদিনই রয়েছি তিস্তা পারে। আমি যদি বলি যে আসলে তিস্তা ব্যারেজে যেখানে পানি অত ভয়ঙ্কর রূপ ধারণ করার কথা, কিন্তু সেটি কিন্তু এবার হচ্ছে না। এখন পর্যন্ত ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম করেছে কাউনিয়ার রেল সেতু পয়েন্টে। সেখানে আজকের পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তার পানি কুড়িগ্রাম এবং গাইবান্ধাতেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার প্রায় 30,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। পানিবন্দী মানুষগুলোর কিন্তু নানা সংকটের কথা বলছেন। একজন বানভাসী মানুষের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই যে কদিন থেকে পানিবন্দী আছেন এবং কি অবস্থায় আছেন? 3 দিন থেকে পানিবন্দী আছি। এমন পরিস্থিতি, খাটের ওপরে পর্যন্ত পানি। এরপরে আর কি ওখানে মহিলা লোক আছে, আর আমরা ওগুলো আর কি রাস্তাঘাটে যে বর্তমানে অবশ্য খবর নিয়েছে কিনা? কেউ খোঁজ খবর নিয়েছে কিনা? কেউ নাই, কোনো মেম্বারও নাই, কোনো চেয়ারম্যানও নাই, কোনো পার্টির নেতা খেতা কাউ নাই। ধন্যবাদ। আমরা বানভাসী মানুষের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে তার কথা। একটি বিষয় বলে রাখি যে এই গত 3 দিন থেকে অর্থাৎ লালমনিরহাটের অন্তত 10টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছে। একই অবস্থা কুড়িগ্রাম এবং গাইবান্ধায়। সব মিলে বন্যাত্ম মানুষগুলো বলছেন যে সরকারি সাহায্য সহযোগিতার অভাবে তারা শুকনো খাবার খেয়ে তারা কিন্তু দিনাতিপাত করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকা রয়েছি, আদিতমারির মহিষখোসা এলাকায় রয়েছি এখন। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার পরিস্থিতি কিন্তু আসলে ঘরে ঘরে পানি উঠেছে। পানিবন্দী মানুষগুলো মানবতার জীবনযাপন করছে। বন্যা পূর্বাভাস থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে পানি আরও তিস্তার বাড়তে পারে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু পানির অর্থাৎ তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, এটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আজকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি 43 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আর সব মিলে পানি কিন্তু বাড়া এবং কমার কারণে তিস্তার কিন্তু অববাহিকায় ভাঙ্গনও শুরু হয়েছে। ভাঙ্গনের কারণে অর্থাৎ হুমকির মুখে রয়েছে অসংখ্য ঘরবাড়ি। তো এই ছিল আমার কাছে আসিফ টিপু সর্বশেষ।